মোটা দাগে বড় দাবি যখন আদায় হয়ে যায়, অর্থাৎ রাষ্ট্রের যখন বড় পরিবর্তন হয়ে যায়, তখন এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকেই মনে করে তার দাবিগুলো বোধহয় পূরণ হয়ে যাবে আন্দোলনের মাধ্যমে। আমরা আমাদের রাষ্ট্র গঠন, সমাজ গঠন আমরা এর কোনোটাই আমরা শুরু করি নাই। ৭১ আমরা একটা টেরিটরি পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি কেবলমাত্র। তার পরবর্তীতে এই ভূখণ্ডকে নিয়ে আমরা শুধুমাত্র রাজনীতিটাই করেছি গত ৫৩ বছর ধরে। এটা কেউ কম করেছে, কেউ বেশি করেছে, বাট মোটা দাগে আমরা রাজনীতি করেছি এবং ডিভাইড করেছি সোসাইটিকে। নানান সময় মানুষের নানান যে ক্ষুব্ধ হওয়ার যে বাস্তবিক কিংবা আপনার কাল্পনিক যে গ্রাউন্ডগুলো বলেন, সেই গ্রাউন্ডগুলো আমরা তৈরি করেছি ওভার দ্য টাইম, যার ফলশ্রুতিতে যে কোনো ইস্যুতে আমরা খুব কি বলবো যে ভায়োলেন্ট হয়ে যাই। আমাদের দাবিটা যৌক্তিক নাকি অযৌক্তিক, কোন পরিস্থিতিতে আমি কী দাবি করছি, সেই জিনিসগুলো বোঝার মতো আমার সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক এবং শিক্ষা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেই জিনিসগুলো আমরা কখনো আমাদের সমাজে বিস্তৃতি লাভ করে না। মোটা দাগে বড় দাবি যখন আদায় হয়ে যায়, অর্থাৎ রাষ্ট্রের যখন বড় পরিবর্তন হয়ে যায়, তখন এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকেই মনে করে তার দাবিগুলো বোধহয় পূরণ হয়ে যাবে আন্দোলনের মাধ্যমে। সেটাকে উনি বলছেন যে প্রগ্রেসিভ ডেপ্রাইভেশন। আর গত আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনটা, দাবিটা আমরা পূরণ করতে পেরেছি, সেটাকে বলছি আমরা অ্যাসপিরেশনাল ডেপ্রাইভেশন। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আমরা একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা বড় পরিবর্তন আনি, এই কথা সত্য। এই আন্দোলনের প্রেক্ষিতে, বড় প্রেক্ষাপটে আবার ছোট ছোট দাবিগুলো জাগরিত হয়। কেন হয়? তাদের মধ্যে প্রত্যাশা জাগে যে এবার বোধহয় আমি সব দাবি পূরণ করতে পারবো। তো এই জন্য আমি বলি যে এই যে দাবিগুলো যে উঠছে, সেটা আমরা একেবারে ইলেজিটিমেট বলবো তা না, তাদের মধ্যেও বঞ্চনাবোধ থাকতে পারে। সেই বঞ্চনাবোধগুলোকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত না করতে পারি কিংবা প্রপার অ্যাড্রেস না করতে পারি, তখন যেটা হবে, সংঘর্ষের মাত্রাটা এবং এর যে রেমিফিকেশনটা আরও বাড়বে। ফলে আমার দরকার হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট কিংবা সামাজিক ন্যায় বিচার অর্থে আমার এদের সাথে আলাপ চালিয়ে যাওয়া। কী জন্য করছে, কেন করছে, এই দাবির যৌক্তিকতা কতটুকু, এই নিয়ে বিশদভাবে আলোচনা করতে হবে। নট নেসেসারিলি যে আপনি দমন পীড়নের মাধ্যমে যে কোনো দাবিকে আপনি কী করবেন, কন্ট্রোল করার চেষ্টা করবেন। এটা আবার সেই আগের একটা স্টেট অফ কন্ডিশনে আমরা চলে যাব। আধিপত্যবাদ, এটা কিন্তু আমাদের সামাজিক একটা ব্যাধি। এই আধিপত্যবাদটা, সেটা চা সিগারেটের দোকান থেকে শুরু করে জমি দখল, এটা একটা সংস্কৃতির পার্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আবার গোষ্ঠীগত একটা ব্যাপার যোগ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয়টা যদি আপনি চিন্তা করেন, আমাদের শ্রেণীকক্ষে তাদেরকে ফিরিয়ে আনার মতো ভালো প্রচেষ্টা এই মুহূর্তে নেই। এটা সবচেয়ে বড় একটা ব্যত্যয় আমাদের মনে করি যে বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষালয়গুলোতে যে শিক্ষার পরিবেশ মানে আপনার কি কন্টিনিউ করা, সেই জায়গাতে কিন্তু আমাদের একটা ব্যর্থতা আছে। আমাদের মনোযোগটা হয়ে গেছে এখনও কেন জানি আন্দোলনমুখী চিন্তা ভাবনা সবসময় যে কোনো কিছুতে। ফলে এই ছোটো একটা ঘটনাকে কেন্দ্র করে যখন এই কলেজের শিক্ষার্থী শুনছে যে তার কলেজের শিক্ষার্থীকে একটু বেদরক পিটিয়েছে বলবে, আসলে দেখবেন যে হয়তো বকাবকি করেছে। এই যে মিস ইনফরমেশনটাও কিন্তু এখানে একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাদের মধ্যে এই যে আগে বললাম যে হিরোইজম কাজ করে, একটা বয়সের জুভেনাইলদের মধ্যে যে জিনিসটা কাজ করে যে তারা তাদের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য কিংবা মানুষ তাকে নিয়ে কথা বলবে, এই কথা বলার প্রেক্ষিতে সে চিন্তা করে যে আমি যদি এখানে একটা দুর্ঘটনা কিংবা একটা বড় সিন ক্রিয়েট করতে পারি, তাহলে দেখবেন যে পত্রিকায় আমাকে দেখাবে। আজকাল দেখবেন এই জিনিসটা মানুষের মধ্যে অ্যাটেনশন সিকিং একটা সিকনেস হয়ে গেছে। এই ছেলে মেয়েগুলো যারা আন্দোলন করছে, যারা দেখবেন যে আন্দোলন করে ভাঙচুর করে কি করছে, যে নাচ গান করছে, কেন করছে? তাদের মনস্তত্ত্বে আছে যে তাকে মিডিয়াতে দেখাবে, তাকে এই বন্ধুরা বলবে হ্যাঁ অনেক তোকে দেখলাম টিভিতে। এই যে বিষয়গুলো, এগুলো অ্যাটেনশন সিকিং, তার হচ্ছে যে এক ধরনের মানুষের মননে তার স্থান নেওয়ার একটা অপচেষ্টা। এই স্থান তো তাকে সার্বিক তার জীবনটাকে সুখী এবং সমৃদ্ধ করবে না, বরং তাকে আরও ভবিষ্যতে বিপজ্জনক অবস্থায় ফেলে দিবে। এগুলো ডকুমেন্টেড হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তো এখন আমাদের ক্লাসরুমের ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। আমি এই জন্য বারবার বলছি যে শ্রেণীকক্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে শিক্ষার পরিবেশ যতটা দ্রুত সম্ভব আনতে পারবো, তত এই বিপত্তিগুলো কমে যাবে। লক্ষ লক্ষ শিক্ষার্থী এই দেশে, আপনি কয়জন শিক্ষার্থী এই কাজটা শুরু করছে আর কয়জন হুজুগে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন কিংবা
আপনি যদি বলি যে ম্যালাইন্ড পারপাস, আপনার মধ্যে যদি একটা পারপাস থেকে থাকে যে আমি একটা সিন ক্রিয়েট করলে এখান থেকে আমি একটা মুনাফা আমি পাবো, বড় অঙ্কের টাকা পাবো, এখন এই জিনিসগুলো তো খতিয়ে দেখা দরকার যে যারা এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে, বড় বড় আন্দোলনগুলোর পিছনে কারা দায়ী, সরাসরি কেন করছে, সেই জিনিসগুলোর যদি ভালো তদন্ত হয় এবং তাদের স্বরূপ যদি উন্মোচিত হয় এবং তাদের অভিভাবকরা কি করছে সেই প্রতিবেদন তো আমরা মিডিয়াও করছি না, শিক্ষা প্রতিষ্ঠানও করছি না, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও করছি না। বিগত দিনগুলোতে যে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, যে কয়েকটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাদের ময়নাতদন্ত অবজেক্টিভলি কি আমরা করতে পেরেছি? আমরা কি জনসম্মুখে এগুলো উপস্থাপন করতে পেরেছি? আমরা প্রতিটা ঘটনা ঘটে আর এই ঘটনাগুলো নিউজ কাভারেজ এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তদন্ত কমিটি তৈরি করে যেন তেনভাবে আমরা কাজ করি, আমরা মনে করছি যে ভবিষ্যতে আর দুর্ঘটনা ঘটবে না, তা না। প্রতিটা ঘটনাকে দেখতে হবে খুবই সুচারুভাবে, বস্তুনিষ্ঠভাবে। প্রত্যেকটা ঘটনার সঙ্গে কে জড়িত, কেন জড়িত, কার ছবি দেখা গেছে ভিডিওতে, কে লাঠি দিয়ে মারছে, তার পরিবার কোথায়, এই প্রত্যেকটা জিনিসকে কার ইন্ধনে কে করেছে, কী কাজ করেছে, আপনি বিগত দিনের এই জিনিসগুলো করেন এবং তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসতে পারেন সঠিক ধারা মোতাবেক, আপনি দেখবেন যে আগামী 20 বছরে এই ঘটনা ডেসপারেটলি কমে যাবে। প্রশাসনের ব্যর্থতা, আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যর্থতা, আমরা এইভাবে নানানভাবে ব্যর্থতার তালিকা অনেক লম্বা করতে পারবো। প্রশাসনের ব্যর্থতা নেই এইটা আমরা যদি না বলি, আমরা যদি অস্বীকার করি, তাহলে হচ্ছে যে কলেজ প্রশাসনকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনগুলোকে আমরা কি করছি, এক ধরনের ওয়েভার দিয়ে দিচ্ছি। না, অবশ্যই দায় তাদের উপরে বর্তায়। এখন তাদের দায় যে বর্তাবে, তারা বিগত লম্বা সময় ধরে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের এবং শিক্ষকদের একটা বড় দূরত্ব তৈরি হয়ে গেছে। সেই দূরত্বটা তৈরি হয়ে গেছে পাওয়ার স্ট্রাকচারের ভিত্তিতে। অর্থাৎ একজন শিক্ষার্থী অনেক সময় দেখা গেল একজন প্রিন্সিপালের চেয়ে অনেক শক্তিশালী, আর এই যে শক্তিশালী বিষয়টা দেখে অভ্যস্ত ওই কলেজের, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এখন আপনি যদি মনে করেন যে কলেজ প্রশাসন এগিয়ে আসলে তারা হয়তো এই দুর্ঘটনা ঘটতো না কিংবা এই বিপত্তিটা ঘটতো না, এটা যদি আমরা এই বাইনারি দিয়ে চিন্তা করি, তখন দেখবেন যে শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই লাঞ্ছিত হওয়ারও নজির আছে। অর্থাৎ আমি যখন একটা ভালো কাজের উদ্যোগ নিচ্ছি অভিভাবকত্বের জায়গায়, তখন ওই শিক্ষার্থীরা তখন নানান ধরনের অভিযোগে তাকে অভিযুক্ত করছে। আমি হয়তো যদি আমি আরেকটু খোলাসা করে বলি, এই প্রশাসন, এই শিক্ষক সমাজ প্রচণ্ডভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, প্রচণ্ডভাবে। এখন এই যে শিক্ষকরা কোন শক্তিতে শিক্ষার্থীদের এই সমস্যায় যাবে, এই অনেক সময় দেখা গেছে যে অনেক শিক্ষকের নৈতিক অবস্থান অনেক দুর্বল হয়ে গেছে। ফলে প্রশাসন বলেন, শিক্ষক বলেন কিংবা অন্যান্য জায়গায় যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তাদের মধ্যে এই যে দীর্ঘদিনের যে রাজনীতিকরণ, এটা তাদের মধ্যে এক ধরনের একটা দুর্বলতা হিসেবে এখন কাজ করছে, যেটা একসময় হয়তো ছাত্র শিক্ষক মিলে একটা প্রতিষ্ঠান চালানো কিংবা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করত। কিন্তু এখন এই জায়গায় তারা আর আগের মতো কনফিডেন্সটাও পাচ্ছে না। এই যে জায়গাগুলোতে আর টেকনোলজিক্যাল এডুকেশন আমার আপনার দরকার। আপনি করছেন ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এই যে অবাস্তব চিন্তা এবং আপনার যে আবেগ প্রসূত যে চিন্তা যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করলে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে গ্রাজুয়েটরা আসবে সেটা আপনার দেশে সুনাম আনবে, সেটা কখনোই সম্ভব না। আপনি যে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোকে ভালো করে বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করেন, কারণ এগুলো এখনও বিশ্ববিদ্যালয় হিসেবে ফাংশন করছে না। কারণ এক একটা ক্লাসরুমে 200, 250, 300 জন শিক্ষার্থী রেখে আপনি সেটাকে বিশ্ববিদ্যালয় বলছেন, সেইটাই তো বিশ্ববিদ্যালয় না। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং নানান বিশ্ববিদ্যালয় যেভাবে তৈরি করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদেরকে ওখানে নিয়ে উপাচার্য বানাচ্ছেন, এই জিনিসটাকে কিন্তু নানানজন নানানভাবে নেতিবাচক হিসেবে দেখছে যে এই বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ফল করছে এই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়ার প্রেক্ষিতে। ঠিক তেমনি মাদ্রাসা এডুকেশন, অন্যান্য যে এডুকেশনগুলো আছে সেইগুলোর উপর কম গুরুত্ব দিয়ে আপনাকে যেই স্কিলড মাইগ্রেশন যেই জায়গাটা আছে সেই জায়গাটা থেকে ফোকাস করেন এবং আপনার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার এথিক্যাল এডুকেশন এবং পিস এডুকেশন এই জিনিসগুলো আপনি দেন, মানুষকে নির্মোহ হতে শেখান, আপনি কালচারালি একটা মানুষকে টলারেন্ট হতে শেখান। আপনি শেখাচ্ছেন কেবলমাত্র ওই এক ধরনের কীভাবে ক্যাপিটালাইজেশন হবে, বড় বড় চাকরি পাবো, আপনি তো মানুষ করে তুলছেন না। আপনি চাকরি আবার এরাই পাশ করে যখন চাকরি পাচ্ছে না বৈষম্যের জন্য, ওরাই আবার রাস্তাঘাটে নামছে। অর্থাৎ আপনি তো নিজেই আপনার নিজের সমস্যা তৈরি করছেন।
ফলে এই জন্য আমি প্রায়ই বলি যে সামাজিক এবং সাংস্কৃতিক যদি বিপ্লব না আনেন তাহলে এটা লম্বা সময় দ্বারা সমাধান হবে না। লম্বা সময়ের সমাধান হচ্ছে আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনর্বিবেচনা করা, এগুলো কোন প্রতিষ্ঠানটা কেমন হবে, কিভাবে চলবে। আর সাময়িক সমাধান যদি বলি আমি, সেটা হবে আপনার আইনের শাসন।